এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 35 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.6 অঙ্ক আছে। 9 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 10 নম্বর অঙ্ক থেকে দেখব। ওকে, সো তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো এখানে 10 নম্বরে কি বলছে। একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 বা 1.5 টাকার কলম কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? এখানে মনে হয় কলম পড়ছি আমি, কমলা, ঠিক আছে। আচ্ছা, তার মানে একজন শিক্ষক কী করছে, 60.60 টাকা ডজন দরে এত টাকার কমলা কিনছে, মানে 722.15 টাকার কি কিনছে, কমলা কিনছে। কিনে সেগুলো আবার কি করছে, 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দিছে। এখন এইখানেও সমস্যা না, সমস্যা কি বলছে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে। তাহলে প্রত্যেকে মানে একজন, মানে এই যে 13 জন আছে, এই 13 জনের মধ্যে একজন কয়টা করে কমলা পাবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এইখানে আমাদের কি বলছে, প্রথমে যে একজন শিক্ষক 60.60 টাকার ডজন ধরে, তার মানে কি ডজন বলছে। এখানে আমরা জানি 1 ডজন সমান কয়টি বলো তো, 12টি। তাহলে এখানে আমরা লিখে নেব যে আমরা জানি 1 ডজন, আমরা জানি 1 ডজন সমান কতটি বলো তো, 12টি, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলছে এত টাকা ডজন ধরে এত টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেয়। তাহলে এখানে বলছে 1 ডজন সমান 12টি, তার মানে এত টাকার আমাদের চাইছে। তাহলে আগে বের করব যে কতটি কমলা কিনছে। কি বের করতে হবে আমাদের, 13 জনের মধ্যে ভাগ করে দিছে, 13 জন শিক্ষার্থী কয়জন আছে সেটা তো আমরা এখানে বলে দিছে 13 জন, কিন্তু কতগুলা কমলা সেটা তো আমরা পাই নাই, তাই না? এই জন্য সেটা বের করব। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, তাহলে এত টাকার কমলা পাওয়া যায় কয়টা, 12টা। এত টাকায় যদি 1 ডজন হয় আর 1 ডজন সমানই হচ্ছে 12টি, তাই না? তার মানে এত টাকায় কমলা পাওয়া যাবে কয়টা, 12টা। তাহলে এত টাকায় কমলা পাওয়া যায় কয়টা সেটা বের করতে পারবো না? খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো, তাই না? কী করে, গুণ দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। দেখো এত টাকায় কমলা পাওয়া যায় এতটি, আর যদি ঐকিক নিয়মে করতে যাই তাহলে এত টাকায় কমলা পাওয়া যায় এতটি, 1 টাকায় পাওয়া যায় কয়টি, আর এত টাকায় পাওয়া যায় কয়টি। ওকে, তাহলে চলো বের করি, ঐকিক নিয়মেই আমরা বের করে ফেলি। এখানে দেখো তাহলে 60.60 টাকায় কমলা পাওয়া যায় কয়টি, 12টি। ওকে, তাহলে 1 টাকায় কমলা পাওয়া যায় কয়টা হবে বলো তো, 12 ভাগ হয়ে যাবে কত, এই যে 60 এতটি। কারণ এই উপরে যেটা থাকে সেটার থেকে এইটা যদি ছোট হয় ঐকিক নিয়মে তাহলে ভাগ হয়ে যায়। ওকে, এটা উপরে হয় আর এটা হয়ে যায় নিচে। তাহলে কত টাকা সে কিনছে, 722.15 টাকা। তাহলে সুতরাং 722.15 একটা দশমিক টাকায় কমলা পাওয়া যায়। এখন দেখো তো একের চাইতে এটা বড় না ছোটো, একের চাইতে এটা বড়, বড় হলে কি হয় গুণ, আর গুণ হলে উপরে হয়ে যায়। তার মানে 12 গুণ এটা যাবে 7 মানে 722.15, আর নিচে কত হয়ে যাবে 60.60 এতটি। ওকে, তার মানে এটাকে আমাদের কি করতে হবে, এখন সমাধান করতে হবে, তাই না? আচ্ছা, এটাকে সমাধান করার জন্য কি করতে পারি, দেখো এখানে 12 আছে, আমি গুণ করব না, 12কে 12ই রাখবো কাটাকাটি সুবিধার্থে, ঠিক আছে। এখন এখানে কত আছে, 722.15, এইখানেও কত আছে দেখো তো নিচে 60.60, তাই না? এখন এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা কি করব, গুণ করব, উপর নিচে উভয়কেই। কত দিয়ে গুণ করতে হবে, দেখব দশমিকের পর সবচেয়ে বেশি সংখ্যা কোথায় আছে, 2 ঘর আছে এখানে, এখানেও 2 ঘর, তাহলে 2 জায়গায় সমান। দশমিকের জন্য একটা 1 আর 2টা সংখ্যার জন্য 2টা 0, আর যে ঘরে বেশি থাকবে সেটা দিয়ে কিন্তু করব, ঠিক আছে। যদি বেশি থাকে, ধরো এখানে 3টা থাকতো, এখানে 2টা থাকতো, তাহলে এটারটাই আগে নিতাম। আবার এখানে যদি 3টা থাকতো, এখানে 2টা থাকতো, তাহলে কিন্তু এটারটা নিতাম, ঠিক আছে। এখানে 100 দিয়েছি, তার মানে কি নিচেও কত হয়ে যাবে
100 এতটি। আর আমি কি বলছিলাম যে যতগুলা শূন্য থাকে, একের পর যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর ডানে সরে যায় গুণ করলে, আর ভাগ করলে বামে সরে যায়। ওকে, তাহলে এখানে যা আছে তাই রাখবো, 12 গুণ, তাহলে এখান থেকে দশমিক এখন কয় ঘর সরে যাবে, 2 ঘর ডানে সরে যাবে। তাহলে কত হবে, 7 2 2 1 5। এখানে দশমিক, আর এখানে আর তো কোনো সংখ্যা নাই, এই জন্য দশমিক দেবই না, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এখানে 2টা শূন্য আছে, তার মানে দশমিক 2 ঘর সরে যাবে, তাহলে দশমিক 2 ঘর সরে গেলে এখানে দশমিক, কিন্তু এরপরে তার কোনো সংখ্যা নাই, এই জন্য দশমিক দেবো না। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা হয়ে গেছে এতটি, তাহলে একে যদি এখন কি করি, এই দুটোকে সরাসরি যদি কাটাকাটি না করতে পারো সমস্যা হয়, তাহলে এটাকে গুণ করে তারপর এটাতে ভাগ দিবা, তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা কাটতে পারি তাহলে দেখো 12 দিয়ে 12 ভাগ দিলে 1, 12 দিয়ে 6060কে ভাগ দিলে কয়বার যাবে, 550 বার, 505 বার যায়, ঠিক আছে। দেখো 12 দিয়ে এটাকে গুণ দাও তাহলে কিন্তু 6600 পেয়ে যাওয়া। আবার দেখো 505 দিয়ে যদি আমরা 143কে গুণ দেই, অর্থাৎ 143, ঠিক আছে, তাহলে 72,215 হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে ভাগ করে দেখাই, দেখো না বুঝলে যে 505 দিয়ে আমরা কী করবো, ভাগ দেবো এটাকে 72,215কে, ঠিক আছে। দেখো কয়বার যায় ভাগ দিলে, তাহলে এর কয়টা আছে, 3টা, প্রথমে 3টা পর্যন্ত নেবো, কয়বার যাবে, একবারই যাবে, কত হবে 505। তাহলে এই 2কে এখন কত ধরতে হবে, 12, তাহলে 5 আছে কত হলে 12 হবে, 8 হলে, 7 হলে। ওকে, হাতে আমার কত হবে, 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, 7 হলে, হাতে আমার 1, তাহলে 1 আসবে এখানে, তাই না, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, হাতে কিন্তু আমাদের কিছু নাই, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে। ওকে, এখন কি করব, এই 1 কেটে নিয়ে আসবো এখানে, এখন কয়বার যাবে, এখন দেখো 4বার যাবে, 4 5 20 শূন্য, হাতে আমার 2, 4 শূন্য আর হাতে 2 2, আর 4 5 20, 20 হয়ে গেছে। তাহলে বিয়োগ করলে 1ই, এখানে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে 1, 2 2 মিলে গেল, আমি শূন্য বসে না, এই 5টাকে কেটে নামাবো এখানে। ওকে, তাহলে কত হয়ে এখন কয়বার যাবে, দেখো এখন একবারে মিলে যাবে, 3বার দিলে 3 5 15, 5 হাতে আমার 1, তাহলে 1ই, আর 3 5 15, 143, এটা কিন্তু রাফ করছি। ওকে, আচ্ছা, তার মানে দেখো এতটি, তার মানে কতটি হয়েছে, সমান 143টি। তাহলে সে কমলা কিনছে কয়টি, 143টি। তাহলে 143টি কমলা পায় কয়জন, 13 জন, তাই না। তাহলে একজন কয়টা করে পায় সেটা আমাদের বের করতে হবে। প্রশ্নে কিন্তু 13 জনের কথাই বলছিল, এই যে 13 জন শিক্ষার্থীকে দিছে। ওকে, এই জন্য আমরা এখন কি করব, যে 13 জন শিক্ষার্থী পায় এতটি কমলা, সুতরাং একজন পায়। দেখো 13 জন কমলা পায় কয়টি, 143টি। সুতরাং একজন কমলা পায়, কী করতে হবে, ভাগ 143 ভাগ 13। ওকে, এতটি। তাহলে যদি ভাগ দেই কত হয়ে যাবে বলো তো, 13 14 ভিতর কয়বার যাবে, একবার যাবে, তাহলে 11টি করে, 11টি। ভাগ যদি না করতে পারো মুখে মুখে কোনো সমস্যা নাই, তুমি রাফ করে নিবে বাইরে। দেখো 13 দিয়ে যদি 143কে ভাগ দেই, এই 13 দুটোর মধ্যে দেবো, 13 14 ভিতর কয়বার যাবে, একবার, তাহলে 13 বাঁচবে কত, 1, এই 3 কাটে নিয়ে আসবো, তাহলে আবার 13 ভিতর কয়বার যাবে, একবার, হয়ে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই এবার, তাই না, 11টি। তার মানে এটাই কিন্তু বলছিল আমাদেরকে যে প্রত্যেকে কয়টি করে, প্রত্যেকে মানে একজন শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে, তাহলে কয়টা করে কমলা পাবে প্রত্যেকে, 11টি করে, উত্তর 11টি, অ্যান্সার এটাই। আশা করি বোঝা গেছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কত নম্বর, 11 নম্বর। 11 নম্বর অঙ্ক আমাদের কি বলছে একটু দেখো, বলছে একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। ওকে, এখানে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ যে বাঁশটা আছে সেই বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে এত অংশ কাদায় মানে রাখছে আর কি, গেড়ে রাখছে, এত অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি
আমাদের অংশই থাকতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যেত। আমাদের আবার একটু প্যাঁচ লাগাই দিছে কি, যে পানির অংশে যতটুকু আছে সেটুকুর দৈর্ঘ্য আবার কত মিটার, 4 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? ভয় পাওয়ার কিছু নাই, দেখো আমরা করে ফেলতেছি। তাহলে এখন আমরা এখানে বের করতে পারি যে বাসটির কাদায়ও পানিতে আছে, আমাদের একবারে লিখে ফেলতে পারি যে বাসটির কাদায় ও পানিতে আছে। ঠিক আছে, কত অংশ? তাহলে কাদায় আছে কত অংশ? 0.15 যোগ, আর পানিতে আছে কতটুকু? 0.65 অংশ। ওকে, তারপরে আমরা কি করতে পারি? এটা যোগ করে দেবো। তাহলে যোগ করলে এই 5 আর এই 5 যোগ করলে কত? 10, 10-এর 0 হাতে আমার 1, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8, আর এই 0 0 0, তাহলে এখানে দশমিক দিয়ে এখানে একটা 0 দিয়ে দেবো। এত অংশ। বোঝা গেছে? তাহলে এখানে একটা বাঁশ ছিল, তার কাদায় ছিল এতটুকু, পানিতে ছিল এতটুকু। তাহলে কাদায় আর পানিতে দুইটা মিলে কতটুকু আছে? এতটুকু। আচ্ছা, এখন পানির উপরে আছে কতটুকু সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে মনে করো একটা বাঁশ যখন সেটাকে কোনো ভাগ টাগ করা হয় নাই, প্রথম অবস্থায় আছে, তখন সেটা কয় অংশে আছে? এক অংশ, তাই না? যখন কোনো একটা জিনিস আমরা ভাগই করি নেই তখন সে কি আছে? এক অংশে। মনে করো এটা একটা রুটি, তাই না? এটা একটা রুটি, এটাকে আমরা ভাগ করি নেই, ছিঁড়ি নেই বা কাটি নেই, তখন এটা কয়টা রুটি আছে? একটাই রুটি আছে, তাই না? যখন আমরা এই মাঝখান থেকে কাটবো তখন তো 2 ভাগ হয়ে যাবে, এই পাশে একটা, এই পাশে একটা। সেমভাবে এটা মনে করো এটা একটা কাঠি, ঠিক আছে, বা লাঠি বা বাঁশ যাই বলো না কেন, যখন ভাঙি নেই বা ভাগ করি নেই তখন এটা কয় অংশে আছে? এক অংশই আছে, তাই না? যখন আমরা কাটবো বা ভেঙে দেবো তখন 2 পাশে 2টা অংশ হয়ে যাবে। ওকে, তো মনে করি বা ধরি যখন বাঁশটা ভাগ করা হয় নাই তখন সেটা কয় অংশে আছে? অবভিয়াসলি এক অংশে। এই জন্য আমরা লিখে নেব যে ধরি সম্পূর্ণ বাঁশটি সমান কত অংশ? এক অংশ। তাহলে সম্পূর্ণ বাঁশ এক অংশ, পানি আর কাদায় আছে এতটুকু, তাহলে অবশিষ্ট কতটুকু আছে বের করতে পারবো না? খুবই কিন্তু ইজি। তাহলে সম্পূর্ণ বাঁশ যদি এত অংশ হয় তাহলে পানির উপরে আছে, সুতরাং পানির উপরে আছে কত অংশ হবে? 1-এর থেকে বাদ দেবো কোনটা? এই যে এটা 0.80, ঠিক আছে, এত অংশ। কেন এত অংশ বাদ দিলাম? কারণ সম্পূর্ণ বাঁশ এতটুকু, আর এটুকুর তো বাইসেই পানিতে আর কাদায় আছে, তাহলে পানির উপরে আছে কতটুকু? সম্পূর্ণ থেকে এটুকু বাদ দিলেই পানির উপরে টুকু পেয়ে যাব। তো এটা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করার জন্য মনে আছে তো কীভাবে বিয়োগ করতে হয়? আমরা কিন্তু আগের ক্লাসে শিখছিলাম, তাই না? দেখো এই অধ্যায়ে কিন্তু শিখে আসছি যোগ বিয়োগ। তার মানে এখানে দশমিক পর 2 ঘর আছে, কিন্তু এখানে কিন্তু দশমিকের পর আর কোনো ঘর নাই, তার মানে কি আমার কিন্তু ঘর ধরে নিয়ে বিয়োগ করতে হবে, ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি রাব করে দেখাই দিই, এখানে দেখো 1 পূর্ণ সংখ্যা না, তাহলে 1-এর পরে দশমিকের 2টি শূন্য দিয়ে দেবো, আর এখানে কি আছে নিচেরটা? 0.80, এইভাবে এটা রাব, ঠিক আছে? সো এখানে 1 আছে, 1-এর থেকে কিন্তু সরাসরি বিয়োগ করবো না, এই যেভাবে দশমিক 2 ঘর দেবো, দশমিকের পরে এর যত 2 ঘর আছে 1-এর সাথে দশমিকের পর 2 ঘর দিয়ে নেব, না থাকলে 0 দিয়ে বানিয়ে নেব। ওকে, আচ্ছা, এখন যদি বিয়োগ করি কত হবে? 0 0 0, 28 কত হলে 10 হবে? 2 হলে, কারণ 0কে 10 ধরতে হবে। আচ্ছা, হাতে আমার 1 1 1 মিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে? এখানে দশমিক আছে, এখানে দশমিক, তার মানে কত অংশ? 0.20 অংশ, সরি অংশ। শুধু 2 লিখলেও হবে, এই 0 না দিলেও হবে, ঠিক আছে? 0.2 দিলেও হবে, এত অংশ। আচ্ছা, যাই হোক, তাহলে পানির উপরে কিন্তু এইটুকু আছে 2 অংশ। এখন কথা এখানে লক্ষ্য করো, আমাদের কি বলছে? যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, উপরের দৈর্ঘ্যের অংশ কত মিটার? 4 মিটার। ওকে, তার মানে এই যে অংশটুকু, এইটুকুর দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার। এটা কিন্তু প্রশ্নেই বলে দিছে যে পানির উপরে যে বাঁশটুকু আছে তার দৈর্ঘ্য 4 মিটার। তার মানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 0.2 অংশ
সমান 4 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটা বলছে সম্পূর্ণ সমান কয় অংশ বলতো? 1 অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 1 অংশ সমান কত হয়ে যাবে? 1 যখন লিখছি তখন ভাগ হয়ে যাবে, তাহলে 4 ভাগ 0.2 মিটার। ওকে, সেটাকে যদি ভাগ করি তার জন্য আমাদের কি করতে হবে দেখো, 4 ঠিক আছে ভাগ এটার দশমিক যদি তুলি উপরে 2 হয়ে যাবে আর নিচে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে কিন্তু। ওকে, এত মিটার, কারণ এই যে শুধু 2 আর দশমিকের জন্য একটা সংখ্যা আছে, এর জন্য একটা শূন্য। এখন দেখো দশমিকের ভাগ কি আমরা জানি বলো তো? প্রথম ভগ্নাংশ ঠিকই থাকবে, ভাগ কী হয়ে যায়? গুণ হয়ে যায়। দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, 10 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে, এত মিটার। তাহলে এই 4 উপরে না নিচে বলো তো? প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু মনে মনে কত থাকে? 1 থাকে। তার মানে এই 4-এর নিচেও 1 আছে, তার মানে এই 4টা কোথায়? উপরে। তাহলে উপর নিচে কাটা যায়। তাহলে যদি এটাতে আমরা কাটি, 2 দিয়ে 4কে কাটি, তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2। তাহলে নিচে কিছুই বেসলো না, এখানে 1 এখানেও 1, তাহলে নিচে আর কিছুই নাই। আর উপরে কত বেসলো? 2 আর এখানে 10, তার মানে 10 দুগুণে কত? 20, তাহলে 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার। এটি আমাদের অ্যান্সার। সুতরাং সম্পূর্ণ বা 1 অংশ বাসের দৈর্ঘ্য 20 মিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে এই অধ্যায়ের শেষ অঙ্ক 12 নম্বর, এটা যদি আমরা দেখি, মানে এই অনুশীলনীর আর কি, এটা কত আছে? 12 নম্বর। 12 নম্বর কী বলছে? আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এখানে কত আছে? 1 দশক শতক হাজার, মানে 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করছেন। প্রথমে তিনি কি করছেন? এই যে আব্দুর রহমান যে লোকটা, তার যে সম্পত্তি ছিল তার থেকে প্রথমে তিনি তার স্ত্রীকে দিচ্ছেন, ঠিক আছে? স্ত্রীকে দিয়ে দিছেন কিন্তু এটুকা। এখন কিন্তু তার প্রথমে যে সম্পত্তি ছিল ততটুকু কি আছে? ততটুকু কিন্তু এখন আর নাই, কারণ স্ত্রীকে দিয়ে দিছে। একটু কমে গেছে না? একটু কমে গেছে। কমে যাওয়ার পর যতটুকু বাকি আছে সেই সম্পত্তির থেকে আবার সে পুত্রকে দিছে এতটুকু, স্ত্রীকে দিছে এতটুকু। ওকে, তাহলে তার প্রথমে যে সম্পত্তি ছিল তার থেকে স্ত্রীকে দিয়ে দিল, তারপরে তাহলে তার একটু কমে গেল, সেই কম থেকেও আবার সে কী করলো? তার পুত্রকে একটু দিল, তার কন্যাকে একটু দিল, তার মানে তার কাছে অবশিষ্ট ছিল সেইখান থেকে আরও কমে গেল, তাই না? কারণ পুত্র আর কন্যাকে দেওয়ার পর আরেকটু কমে গেল। তো কমে যাওয়ার পরে যতটুকু অবশিষ্ট রইল সেইটুকুর মূল্যের দাম কত? 3,15,000 টাকা। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত সেটা আমাদের কি করতে হবে? এখানে বের করতে হবে। কোনো সমস্যা নাই, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখো কি করে। তাহলে এখানে সম্পত্তি যখন ভাগই করে নাই আব্দুর রহমান, তখন তার সম্পত্তি তাহলে কত অংশ ছিল বলো তো? একটু আগেই আমরা দেখলাম 1 অংশ। যখন ভাগ করা হয়নি তখন সেটা কি আছে? কত অংশে আছে? 1 অংশে। তাহলে ধরি বা মনে করি, ঠিক আছে, আমরা লিখলাম যে মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান কত অংশ? 1 অংশ, ঠিক আছে? তার স্ত্রীকে দেন কত অংশ দেয়? 0.125 অংশ। এই দশমিকের আগে তুমি 0 দিতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এত অংশ। তাহলে তার কাছে এখন অবশিষ্ট আছে কতটুকু? বের করি। তার কাছে ছিল 1 অংশ, সে তার স্ত্রীকে দিয়ে ফেলছে এতটুকু, তাহলে তার কাছে অবশিষ্ট আছে কতটুকু? ঠিক আছে, বের করতে পারবো না? এখন দেখো এই জিনিসটা আমরা ওভাবে বের করতে পারি। তাহলে স্ত্রীকে দিছে এত অংশ, এই যে এত অংশ সে দিছে, এটা কোন জায়গা থেকে এত অংশ দিছে আমাকে বলো তো? এই যে মোট যে সম্পত্তি আসলে এই সম্পত্তির থেকে এত অংশ দিছে, তাই না? এই জন্য আমরা কি লিখবো এখানে? এভাবে না লিখে, বিয়োগ না করে সরাসরি এখানে দিতে হবে তার স্ত্রীকে দেন মোট সম্পত্তির মোট কত? এতর। তাহলে এত এর কত অংশ দিছে? ওই যে 0.125 অংশ।
বোঝা গেছে? কারণ তার সম্পত্তি ছিল এক অংশ, সেই এক অংশের ভিতর থেকে তার স্ত্রীকে এতটুকু দিছে, তাহলে একের এত অংশ। আর আমরা জানি এর মানেও কি গুণ, তাই না? তাহলে এখানে দেখো একই রাখবো, এর এখানে কি করব, এটাকে যদি আমরা দশমিক তুলে দেই তাহলে আমাদের কি হবে বলো তো? উপরে যাবে 1 2 5, আর নিচে কত হয়ে যাবে? দশমিকের জন্য একটা 1, ঠিক আছে? আর তিনটে সংখ্যা আছে, এই জন্য তিনটে শূন্য, 1 2 3। বোঝা গেছে নিশ্চয়ই? এত অংশ। তাহলে দেখো এখন কি করব, এখন আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করলে কিন্তু পেয়ে যাব, কাটাকাটি করব, অর্থাৎ এটা এই উপর নিচে কাটাকাটি করব। উপর নিচে কাটাকাটি করা যাবে অবশ্যই। 125 দিয়ে 1000কে ভাগ দিলে 125 1000-এর ভিতর কয়বার যাবে বলো তো? 125 দিয়ে 125কে ভাগ দিলে 1, আর 125 দিয়ে যদি 1000কে ভাগ দিয়ে কয়বার যায়? তাহলে দেখো তো, এখানে দেখো, তাহলে 125কে যদি আমরা 125 দিয়ে ভাগ দিই একবার, আর 125 দিয়ে যদি 1000কে ভাগ দিই তাহলে কয়বার যাবে? 8 বার চলে যাবে, ঠিক আছে? 8 দিয়ে এটাকে গুণ দাও, দেখো এটাই হয়ে যাবে। 5 8 40 শূন্য, হাতে আমার 4, আর 2 16 আর 4 20, 20 শূন্য হাতে আমার 2, 8 আর 2 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? উপরে কত বসলো? 1 আর 1, আর নিচে বসলো 8, তাহলে 1 আর 1 গুণ করলে 1ই, আর নিচে কত? 8, এত অংশ। ওকে, তার মানে এইটুকু অংশ তার কাছে এখন কি আছে? তার স্ত্রীকে দিছে। ওকে, আব্দুর রহমানের মোট সম্পত্তি কত অংশ? এত অংশ। তার স্ত্রীকে দেয় এত-এর এত অংশ দিয়ে দিছে। তাহলে তার কাছে এখন অবশিষ্ট আছে কতটুকু সেটা আমরা বের করি, চলো। এইটুকু তো স্ত্রীকে দিয়ে দিছে। এখানে বলছিল এই যে আমাদের দশমিকে দিয়ে দিছিল না যে এত অংশ স্ত্রীকে দান করে, তার মানে সে কোথা থেকে দান করে? তার মোট সম্পত্তি থেকে এতটুকু দান করছে। তার মানে কত অংশ দান করছে? 1/8 অংশ দান করছে। এখন তাহলে তার কাছে অবশিষ্ট আছে কতটুকু সেটা যদি আমরা বের করি তাহলে দেখো তার কাছে অবশিষ্ট আছে, কাছে অবশিষ্ট আছে। ওকে, তাহলে তার কাছে অবশিষ্ট আছে কতটুকু? মোট ছিল 1, স্ত্রীকে দিয়ে দিছে এইটুক, তাহলে এইটুকু বাদ দেবো 1-এর থেকে, তাই না? তাহলে যতটুকু বাঁচবে ততটুকু তার কাছে অবশিষ্ট আছে, এত অংশ। তাহলে দেখো এটাকে যদি বাদ দেই তাহলে কী হয়ে যাবে? বিয়োগ করতে হবে, তাই না? ভগ্নাংশের বিয়োগ মনে আছে তো? 5এও কিন্তু আমরা করে আসছি। এখানে দেখো তাহলে 1 আর 8-এর লসাগু কত হয়ে যাবে? 8ই হয়ে যাবে। এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এর নিচে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ দিলে 8ই, 8 দিয়ে 1কে গুণ দিলে 8ই, 8 8, এখানে বিয়োগ 8 দিয়ে 8কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1, তার মানে 1, এত অংশ। তার মানে এখন কত হয়ে যাবে দেখো তো? 8-এর থেকে 1 বাদ দিলে 7, আর নিচে 8, এত অংশ। তার মানে এই অংশটুকু এখন তার কাছে কি আছে? অবশিষ্ট আছে। এখন সে এই অবশিষ্ট অংশ থেকে তার পুত্রকেও দিছে এবং কাকে দিছে? কন্যাকেও দিছে, ঠিক আছে? তাহলে প্রথমে কাকে দিছে? পুত্রকে। তাহলে আমরা বের করি এখন, চলো। সুতরাং তার পুত্রকে দেয়, তার পুত্রকে দেয় কত অংশ? এইখান থেকে কিন্তু দিছে, যে যেটুকু অবশিষ্ট আছে সম্পত্তি সেই সম্পত্তির থেকেই দিছে, তাই না? এই জন্য সে পুত্রকে দেয়, আমরা লিখবো 7/8-এর, মানে এই যে মোট সম্পত্তি আছে তার কাছে এখন যতটুকু, এইটুকুর থেকে কতটুকু দিছে? এই যে 0.50 অংশ, ঠিক আছে? 0.50 অংশ। তাহলে আমরা কি করব? এটাকে যদি অঙ্কে এখন বের করি তাহলে এখানে 7/8 ঠিকই থাকবে। এর এটাকে যদি দশমিক তুলে দেই, উপরে 50 আর নিচে কত হয়ে যাবে বলো তো? এই দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা আছে এজন্য দুটো শূন্য। ওকে, এত অংশ সমান, একে যদি আমরা এখন কাটাকাটি করি কত হয়ে যাবে? 50 দিয়ে 50কে ভাগ দিলে 1, 50 দিয়ে 100কে ভাগ দিলে 2। ওকে, তাহলে এখন আর কাটা যাবে না। তাহলে উপরে কত হয়ে যাবে? 7 7, আর নিচে কত বাঁচলো? 8 আর 2, তাহলে 8 2 16, এত অংশ। তাহলে এটাকে দিছে কাকে? পুত্রকে। কন্যাকেও দিছে, তাহলে আবার বের করি। সুতরাং তার কন্যাকে দেয়, কন্যাকে দেয় এই সম্পত্তির থেকেই দিছে, কিন্তু যেটুকু আসলো তার থেকেই। তাহলে 7/8-এর কত অংশ? কন্যাকে দিছে কতটুকু? এখানে দেখো তো 0.25, 0.25 অংশ। ওকে,
তাহলে এখন কি করব, সেমভাবে সমাধান করব। এটা দশমিক তুলে দেবো, তাহলে উপরে 25, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুটো 0, এত অংশ। সেমভাবে এখন যদি কাটি, 25 25, 4 25 100। ওকে, এখন দেখো তো আর কিছু কাটা যায় না, তাহলে উপরে পাচ্ছে 7 আর 1, তাহলে 7 অক্ষে 7, আর নিচে পাচ্ছে 8 আর 4, 4 8 32। ঠিক আছে, এত অংশ। তাহলে এইটুকু দিছে পুত্রকে, আর এইটুকু দিছে কাকে, কন্যাকে। তাহলে পুত্র আর কন্যাকে দেয় কতটুকু বের করি চলো। সুতরাং পুত্র ও কন্যাকে দেয়, এই দুটো যোগ হয়ে যাবে। ঠিক আছে, কত কত আছে, 7/16 যোগ 7/32, এত অংশ। যোগ করতে হবে। যোগ করার জন্য কি করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু নিয়ম। ঠিক আছে, প্রথমে হরগুলোর লসাগু, 16 আর 32-এর লসাগু কত হয়ে যাবে, 32। ঠিক আছে, না পারলে তুমি বের করে নিও, এখানে বের করে নিবা। ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা কিন্তু শিখে আসছি প্রথম দিকের ক্লাসগুলোতে, এগুলো কিন্তু আমরা সব শিখছি, তাই না? আবার দুইটা সংখ্যার মধ্যে বা অনেকগুলো যদি সংখ্যা থাকে, তার মধ্যে বড় যেটা, সেই বড়টাকে যদি ছোট সবগুলো দিয়ে ভাগ যায়, তার মানে কি হবে, সেটাই লসাগু হয়ে যাবে। ওকে, তাহলে 16 আর 32-এর লসাগু 32, কারণ 16 দ্বারা 32কে ভাগ করা যায়। আচ্ছা, তারপরে কি করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। 16 দিয়ে ভাগ দেবো 32কে, কত হবে 2, 16 দুগুণে 32, 2 দিয়ে এখন 7কে গুণ দেবো, 7 দুগুণে 14। এখানে যোগ আছে, যোগ 32 দিয়ে 32কে ভাগ দেবো 1, 1 দিয়ে আবার 7কে গুণ দেবো, তাহলে 7 7, এত অংশ। যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে বলো তো, 21, 7 আর 4 11, 11 1 হাতে আমার 1, 1 আর 1 2। ঠিক আছে, আর নিচে কত, 32, এত অংশ। তাহলে পুত্র আর কন্যাকে দিয়ে দিছে এত অংশ। তাহলে এখন বলছো অবশিষ্ট সম্পত্তির, এই যে দেখো, দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ কত, তাহলে অবশিষ্ট সম্পত্তি কতটুকু সেটা এখন আমাদের বের করতে হবে। পুত্র কন্যাকে দেওয়ার পরেও তার কাছে কিন্তু অবশিষ্ট ছিল কতটুকু, এই যে এইটুকু, 7/8 অংশ। ওকে, এই 7/8 অংশ সম্পত্তির থেকে তিনি পুত্র এবং কন্যাকে দিয়ে দিছে কত, 21/32 অংশ। তাহলে তার কাছে অবশিষ্ট আছে কতটুকু, বের করি চলো। সুতরাং তার কাছে অবশিষ্ট আছে কতটুকু, তার কাছে ছিল কত, 7/8, 7/8। এটা থেকে বিয়োগ দেব, এটুকু সে দিয়ে দিছে, এইটুকুর থেকে সে এটুকু কী করছে, দিয়ে দিছে, তার মানে কি, এটা বিয়োগ। ঠিক আছে, 32, এত অংশ। তাহলে সেমভাবে এখন অঙ্ক করি চলো। বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ কী করতে হয়, হরকুলার লসাগু। 8 আছে আর 32 আছে, তাহলে 32 লসাগু হবে। ঠিক আছে, কারণ 8 দ্বারা 32 বিভাজ্য, কারণ 4 32, তার মানে 32 আমাদের বলছে। 2টা বা 3টা যাই থাকুক না কেন, বড়টা যদি ছোটোগুলো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাই হয় লসাগু। তাহলে এখন কী করবো, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। 8 দিয়ে যদি 32কে ভাগ দেয় কত হবে, 4 32, 4, 4 দিয়ে যদি এখন 7কে গুণ দেয় কত হবে, 4 7 28। এখানে বিয়োগ আছে, বিয়োগ 32 দিয়ে 32কে ভাগ দিলে 1, 1 দিয়ে এখন উপরেরটাকে গুণ দেবো, তাহলে 21কে 1 দিয়ে গুণ দিলে 21, এত অংশ। ওকে, তাহলে কী করবো, এখন বিয়োগ করতে হবে। তাহলে দেখো, নিচে 32ই থাকবে, আর উপরে বিয়োগ করলে 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। ওকে, আর 2 2 মিলে গেলে বামে শূন্য বসে না, দরকার নেই, এত অংশ পেয়ে গেছি। তার কাছে কতটুকু অবশিষ্ট আছে, এতটুকু অবশিষ্ট আছে, 7/32 অংশ। এখন এই যে এই অবশিষ্ট সম্পত্তির মূল্যই কত টাকা আমাদের বলছে প্রশ্নে, বলো তো, এই যে 3,15,000 টাকা অবশিষ্ট তার কাছে যতটুকু আছে, ততটুকুর মূল্যে কত টাকা, 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তি মানে তার এই যে মোট সম্পত্তি ধরে নিয়েছিলাম, যখন ভাগ করাই হয়েছিল না তখন কত, 1 অংশ। তাহলে ওইটুকুর মূল্য কতটুকু ছিল সেটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো এখানে, যে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কারণ প্রশ্নেই বলে দিছে, তাই না, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে। ঠিক আছে, প্রশ্ন মতে 7/32 অংশের দাম কত টাকা, 3,15,000 টাকা। ওকে,
তাহলে এইটুকুর মূল্য কতটুকু সেটা কিন্তু আমাদের কি করে ফেলতে হবে, বের করতে হবে। ও সরি, না না, এইটুকুই তো এটা লিখলাম, মানে সম্পূর্ণ বলছে সম্পূর্ণ সম্পত্তির, মানে সম্পূর্ণ মানে কত, 1 অংশ। তাহলে সুতরাং 1 অংশর দাম কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি ভাগ করি, 3,15,000 ভাগ হয়ে যাবে 7.32 টাকা। ওকে, সো এখন কি করব, ভগ্নাংশের ভাগ কি হয়ে যায়, প্রথম ভগ্নাংশ ঠিকই থাকে, 3,15,000 ভাগ গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নাংশ, উল্টে যাবে 32 উপরে আর 7 হয়ে যাবে কোথায়, নিচে, এত টাকা। ওকে, এখন যদি দেখো আমরা কি করি, ভাগ করা যায় যদি কাটাকাটি, তাহলে কাটাকাটি করব। ওকে, তাহলে 7 দেখে এটাকে ভাগ করা যায়, অবশ্যই ভাগ করা যায়। দেখো বিভাজ্য, আমরা 7 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, 7 দিয়ে যদি আমরা ভাগ দেই কতকে, 3,15,000কে। ওকে, তাহলে কয়বার যাবে, 3 31-এর ভিতর কয়বার, 7 31-এর ভিতর কয়বার যাবে বলতো, 4 7 28, তাই না, 4বার যাবে, 4 7 28, বাঁচবে কত, 1-কে 11 ধরতে হবে, তাহলে 8 আছে কত হলে 11 হবে, 3 হলে, হাতে আমার 1, 2 একে 3, 3 3 মিলে গেল, আমি শূন্য বসে না। এখন এই 5কে কেটে আনবো, তাহলে কত হয়ে যাবে 35। এখন 7 35-এর মধ্যে কয়বার যায়, 5 7 35, তাই না, আর কয়টা আছে, 3টে শূন্য, তার মানে 3টে শূন্য এখানে বসাই দাও, কারণ শূন্য কেটে আনলে যাবে না, এই জন্য অতই হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল 45,000। তাহলে 7 দিয়ে 7কে ভাগ দিলে 1, 7 দিয়ে 3,15,000কে ভাগ দিলে 45,000। ওকে, 45,000 বাঁচলো, আর উপরে বাঁচলো 32, তার মানে 32 দিয়ে এখন 45,000কে আমরা কী করব, গুণ দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে এটা কিন্তু রাফ, তাহলে এটা যদি আমরা গুণ করি, যেমন 45,000 32 দিয়ে গুণ দেবো, ঠিক আছে, কত হয়ে যাবে, 0 0 0, 5 দুগুণে 0, 10-এ 0 তোমার 1, 8 আর 1-এ 9, 1 ঘর কাটা, 3 দিয়ে দিলে 0 0 0, 3 5 15, 5 হাতে আমার 1, 3 4 12 আর 1-এ 13, তাহলে 0 0 0 0, 5 4 হচ্ছে 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে আমার 1, 3 আর 1-এ 4 আর হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল, একক দশক শতক হাজার, ঠিক আছে, 1 2 3 2, ঠিক আছে, 14,40,000, তার মানে এখানে আমাদের 14,40,000 টাকা তার মোট সম্পত্তির দাম। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে বলছিল যে ওনার নাম কি ছিল, আচ্ছা রহমান, আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির দাম কত পেলাম আমরা, আব্দুর রহমানের মোট সম্পত্তির দাম পেয়ে গেলাম 14,40,000 টাকা। আশা করি বুঝতে পারছো, তাই না? যদি অঙ্ক করানোটা বা এই ক্লাসগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করেও জানিয়ে দিতে পারো। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।